না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নয়, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। এমনটাই বলেছেন শেখ হাসিনা। ভাইরাল হওয়া শেখ হাসিনার এই অডিও কলের পর আরও বেশ কয়েকটি অডিও কল ভাইরাল হয় ওনার। প্রায় প্রত্যেকটা ফোনালা ফাঁস হওয়ার পরেই বাংলাদেশের মানুষ হাসি তামাশা করে। তবে যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে শেখ হাসিনা সত্যিই চট করে দেশে ঢুকে পড়বে, আর তা বাস্তবায়নে সাহায্য করবে বিএনপি। আমার কথাগুলো শুনে খানিকটা বিস্ময়ে আপনার চোখ কপালে উঠতে পারে যে হাসিনা সরকার 16 বছর ধরে বিএনপির ওপর গুম, হত্যা, নিপীড়ন চালিয়েছে, তারাই কিনা হাসিনাকে পুনর্বাসন করবে। কিন্তু কেন? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ শেখ হাসিনার নামে একটি বিবৃতি প্রকাশ করে, যার প্রথম লাইনেই লেখা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ব্রেকেটে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অভিনন্দন জানিয়েছেন। তার মানে শেখ হাসিনা নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করছেন। বিগত 3টি নির্বাচন 2014, 2018 এবং 2024 নিয়ে বিতর্ক রয়েছে। 2014 সালে একতরফা নির্বাচনে বিএনপি সহ বেশিরভাগ দল অংশ নেয়নি। 2024 সালেও মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচনের নামে প্রহসন করেছে আওয়ামী লীগ। এই নির্বাচনের 6 মাস পর ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সংবিধান সহ 6টি খাতে সংস্কারের জন্য প্রস্তাব দেয় অন্তর্বর্তী সরকার, যার মধ্যে অন্যতম হল সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশন, আর এতেই বিরোধিতা করেছে বিএনপি। বিএনপির পক্ষে মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, সংবিধান সংশোধন করার আপনারা কে? পার্লামেন্ট ছাড়াই সংবিধান সংশোধন করে ফেলবেন? মনে রাখতে হবে, সংবিধান কোনো রাফ খাতা নয় যে যা খুশি তাই করবেন। সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন করতে হলে যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন, যারা স্টেক হোল্ডার রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করে তা করতে হবে। এখন কথা হলো, নিশ্চয়ই বিগত 16 বছরে হওয়া 3টি সংবিধান সংশোধনের কথা আপনারা ভুলে যাননি, যেখানে ফ্যাসিস্ট তার সুবিধা মতো সংশোধন করেছে সংবিধান। তাই সংবিধান পুনর্লিখনই করতে হবে, কারণ সংবিধান সংশোধন করতে গেলে আপনি বিগত হাসিনা সরকারের অনিয়মগুলো ঠিক করতে পারবেন না। দার্শনিক কার্ল মার্কসের মতে চরম পরিবর্তন প্রয়াসী হতে হলে জিনিসের শেকড় শুদ্ধ ধরা চাই, আর সংবিধান হলো আমাদের শেকড়। সংবিধান পুনর্লিখনের কথা বলছি এই কারণে যে সংবিধান সংশোধনের উপায় নেই। বর্তমান সংবিধান সংশোধনের উপায় সীমিত, কারণ সংবিধানের 1/3 এমনভাবে লেখা হয়েছে যে তাতে হাতই দেওয়া যাবে না। এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলো না সরালে কোনো কিছুই করতে পারবেন না। তাই ছাত্রনেতাদের দাবি, রাজনীতিতে নতুন বন্দোবস্ত করতে সংবিধান সহ সব কিছু আমূল বদলে ফেলতে হবে। শুরু থেকেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতৃত্বের মধ্যে বিতর্ক চলে আসছে। ছাত্রনেতারা মনে করেন রাজনৈতিক দলগুলো 15 বছর আন্দোলন করেও শেখ হাসিনা সরকারকে ফেলতে পারেনি, কিন্তু তারা পেরেছেন। অন্যদিকে বিএনপি সহ আন্দোলনকারী দলগুলোর দাবি, ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ হাসিনা সরকারের পতনের পটভূমি তৈরি করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান শেষ বাঁশি বাজিয়েছে শুধু। আর এই বিতর্ক আরও জোরদার হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করা না করা নিয়ে। ছাত্রনেতারা স্বৈরাচারী শাসনের শেষ প্রতীক মুছে ফেলতে চেয়েছিলেন, কিন্তু বিএনপির ধারণা এতে সাংবিধানিক সংকট দেখা দেবে এবং নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে, যা দেশকে মহা নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে। একটা ব্যাপার আমরা সবাই বারবার ভুলে যাচ্ছি, বিপ্লব হয় আইনের বিরুদ্ধে যে কিছু একটা প্রতিষ্ঠা করতে, আর সেই সফলতা আসার পর বিপ্লবীরা নিশ্চয়ই সেই আইনের ধার ধারবে না। সেজন্যই অনেকে এই সরকারকে অন্তর্বর্তী সরকার না বলে বিপ্লবী সরকার নামকরণে বারবার জোর দিচ্ছেন, যা এই সরকারের কাজ করার পরিধি বিস্তৃত করবে।
অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করলেও এই সরকারের কাছে বিএনপির মতামতই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে, কারণ গত 16 বছর বিএনপি নিপীড়নের শিকার হয়েছে, যে কারণে আত্মীয়তা আর ব্যবসায়িক সূত্রে আওয়ামী নেতাদের সাথে বিএনপির সম্পর্ক রয়েছে। তাই তারা এখনও আশায় বুক বেঁধে রয়েছেন কোনো না কোনো উপায়ে ছাড় পাওয়ার জন্য। যদিও যে কোনো পর্যায়ের আওয়ামী সুবিধাভোগীদের বিষয়ে বিএনপি নেতারা এখনও কঠোর অবস্থানে রয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত ভোল বদলের হাওয়ায় কে কে গা ভাসিয়ে দেয়। যেসব আওয়ামী লীগ নেতা এই ভোল বদলের চেষ্টায় এরই মধ্যে লবিস্ট নিয়োগ দিয়েছেন, তাদের বেশিরভাগের সাথেই বিএনপির বড় বড় নেতাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। অনেক আওয়ামী লীগ নেতার সাথে আবার ব্যবসায়িক সম্পর্কও চলমান আছে বিএনপির বাঘা বাঘা নেতাদের। সেই সম্পর্কের বাহানাতেই শাস্তি মওকুফের পথ খুঁজছেন ফ্যাসিস্টরা। যে আওয়ামী লীগ জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছিল, যখনই তাদের নিষিদ্ধ করার প্রশ্ন উঠেছে তখনই তার বিরোধিতা করছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা, জনগণ সিদ্ধান্ত নেবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর দিল্লিতে পলাতক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রায় 2.5 কোটি টাকায় যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন। মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার প্রচেষ্টায় অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসিকে নিয়োগ করেছেন। এই ফার্মের প্ররোচনায় ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে কর্মরতরা বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হয়েছে তা নিয়ে ট্রাম্পকে দিয়ে টুইট পর্যন্ত করিয়েছিল। এর আগেও 2004 সালে এলকাটেল অ্যান্ড ফা নামের এক লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেছিল সজীব ওয়াজেদ জয়, যেখানে বলা হয়েছিল জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি, ক্ষমতায় এলে আওয়ামী লীগ তা দমন করবে। বিএনপি মনে করেছে ক্ষমতায় না গেলে নীতি বাস্তবায়ন করা যায় না, কিন্তু প্রশ্ন হলো ক্ষমতাটা কি লোভের জন্য দরকার? আমি আরও বেশি টাকা বানাবো, আমার আত্মীয় স্বজনদের পুনর্বাসন করব, নাকি লাখো কোটি দরিদ্র সন্তান, তাদের বেকারত্ব, তাদের জীবনযাপনের সংকট দূরীকরণে আমরা এগিয়ে আসব, এসব সমস্যার সমাধান করে দেশটাকে নতুনভাবে গড়ব। আর এখানেই দরকার একটা জাতীয় ঐক্য। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কারের আন্দোলনে পরিণত হয়। সেক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে সংবিধান পুনর্লিখনও প্রয়োজন, কিন্তু সেই আন্দোলনের পক্ষে রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই মনে করছেন নির্বাচনের পর গঠিত সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার করা যেতে পারে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে তারা ফ্যাসিস্ট, তাই এদেশে ফ্যাসিবাদের রাজনীতি করার কোনোই অধিকার নেই। আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে একাত্ম হয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায়, এটি সম্ভব নয়। বিএনপি যে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে, দলীয় নেতাকর্মীদের যে বেপরোয়া আচরণ দেখা যাচ্ছে, এর অন্যতম কারণ হলো নির্বাচন প্রক্রিয়া শুরু হলে সব নেতাকর্মী তাতে ঝাঁপিয়ে পড়বেন, সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দলে নিজের জায়গা এবং অবস্থান শক্ত করতে পারবেন। আওয়ামী লীগ এখন মনে প্রাণে চাইছে দ্রুত নির্বাচন হোক আর বিএনপি ক্ষমতায় আসুক, এতে তারা প্রকাশ্যে আসতে পারবে এবং বিচার দীর্ঘায়িত করতে পারবে। তারা জানে একমাত্র বিএনপি তাদেরকে বহুদলীয় গণতন্ত্রের মোড়কে পুনর্বাসিত করবে। এজন্য বিএনপিও দ্রুত নির্বাচন চায়, কারণ তারা ধারণা করছে নির্বাচনে আওয়ামী ভোট তাদের বক্সেই পড়বে। আদৌ সেটা কতটা ঘটবে সেটা ভাববার বিষয়। ইতিমধ্যেই আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা বিএনপির সাথে মিলে কাজ করার ঘোষণা দিয়েছে। হত্যা মামলার আসামি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু আদালতে দাঁড়িয়ে বলেন, আমরা একে অপরের ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত, আমরা একসাথে থাকব, কেন দ্বন্দ্বে জড়াবো? আশা করছি এই পরিবেশ থাকবে না। জুতা মেরে গরুদানের কি সুন্দর উদাহরণ দিলেন আমু সাহেব। বিগত শেখ হাসিনার শাসনামলে বিএনপি নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছেন। সরকারের বিরোধিতা করায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছে। অনেক নেতাকর্মী নিজ ঘরে বন্দি অবস্থায় দিনের পর দিন কাটিয়েছেন, আবার অনেকেই হয়েছেন গুম কিংবা হত্যার শিকার। শুধু তাই নয়, রাজনৈতিক সভা সমাবেশে হামলা চালিয়ে তাদের দমন করার চেষ্টাও করা হয়েছে। এগুলা নিশ্চয়ই চোখের পলকে ভুলে যাবে না বিএনপির নেতাকর্মীরা। এখন দেখার বিষয় হলো বিএনপি কিভাবে এই পরিস্থিতির সমাধান করবে। তাদের সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে শেখ হাসিনা
তথা আওয়ামী লীগের পুনর্বাসন।